আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি বই, হিসাব বিজ্ঞান বই, ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের তৃতীয় অধ্যায়, দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে, সেই দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। তোমরা তোমাদের বইতে থাকা অর্থাৎ ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা এই প্রশ্নটির উপরে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে কিন্তু এই ক্লাসটি পূর্ণাঙ্গ করতে পারবে, পুরোপুরি ক্লাসের সমাধান কিন্তু দেখতে পারবে। আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বৈশিষ্ট্যই কিন্তু এইটা যে আমরা আমাদের প্রতিটা সৃজনশীল প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড রাখছি, যেই কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমার সামনে কিন্তু আমি হাজির হয়ে যাব ওই প্রশ্নটা পূর্ণাঙ্গভাবে বোঝানোর জন্য। আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে, বলা আছে জনাব খুশি 2014 সালের 1 মার্চ তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে কনভেনশনারির ব্যবসায় শুরু করেন। সে কি করেন? ব্যবসায় শুরু করেন, তাই না? আচ্ছা, আমরা একটু প্রশ্নগুলো মনোযোগ দিয়ে একটু প্রশ্নগুলো দেখবো আমরা কি কি বলা আছে। ভাইয়া আমাদের প্রশ্নে বলেছে, লেনদেনগুলোতে বলেছে যে 3 তারিখে কি বলা আছে, 3 তারিখে বলা আছে কাশেম এর নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। ভাইয়া কত টাকা? 34,000 টাকা। এরপরে মার্চের 6 তারিখে বলেছে জাহিদের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। তারপরে বলেছেন দোকান ভাড়া প্রদান করেন কত টাকা? 6,500 টাকা, তাই না? আচ্ছা, নগদে পণ্য বিক্রি করেন 25,000 টাকা, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, কেক বিক্রয় 6,000 টাকা, রাশির নিকট থেকে ময়দা ক্রয় 7,500 টাকা, মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে নেন 4,500 টাকা, 4,500 টাকা, তাই না? এগুলো আমাদের সব লেনদেনগুলো ছিল। আচ্ছা, আমরা একটু দেখব যে আমাদের আসলে রিকোয়ারমেন্টটা আসলে আমাদের কাছে কি চেয়েছে। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে জনাব খুশি এর ব্যবসায়ে বিক্রয়ের পরিমাণ কত। জনাব খুশি তার ব্যবসায়ে মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা সেটা জানতে চাইছে, বিক্রয়ের পরিমাণ কত টাকা সেটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে আমরা একটু এইখানে দেখব বিক্রয় বলতে কই গিয়ে আছে। এই যে দেখো জাহিদের নিকট বিক্রয় করছে 6 তারিখের লেনদেনটা, নগদে পণ্য বিক্রি করছে এই যে আমাদের 10,000 টাকা। এরপরে আমাদের কি দেওয়া আছে, কেক বিক্রয় করেছেন, কেক বিক্রয় করেছেন 6,000 টাকা। আর কি কোনো বিক্রয় আছে? না, আর কোনো বিক্রয় নাই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে 15,000 টাকা, 15,000 টাকা, এরপরে বিক্রি করেছি আমরা 25,000 টাকা, 25,000 টাকা, এরপরে আমরা বিক্রয় করেছি 6,000 টাকা, এরপরে আমরা বিক্রয় করেছি 6,000 টাকা। এগুলো সব যোগ করব। তাহলে 25 আর 15 30, 40, 40 আর 6 46,000 টাকা। কত টাকা ভাইয়া? 46,000 টাকা, তাই না? তাহলে এটার উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের 46,000 টাকা। আমরা একটু উত্তরটাই দেখবো আমাদের উত্তরে কি বলা আছে। এই যে দেখো ভাইয়া আমাদের প্রশ্নের উত্তর। তোমরা এইভাবে সবগুলো প্রশ্নের সমাধান পাবা। আমি আসলে সমাধান দেখেই তোমাদেরকে বুঝাইতে পারতাম, বাট আমি আসলে নিজে প্রশ্নটা কাগজে মানে নিজে না করলে আসলে মনে শান্তি পাবো না আর কি। এই জন্য আমি নিজে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখানে আমাদের কত আসতেছে ভাইয়া? আমাদের এখানে আসতেছে হচ্ছে 46,000 টাকা। ওকে, এটা আমরা বুঝলাম। আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের খ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? আমাদের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে 1, 3, 7, 10, 1 তারিখেরটা এই যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, এই লেনদেনের এই তারিখগুলোতে আমি কি করব? লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব, তাই না? আচ্ছা, আসো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। সবার প্রথমে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য ছোট্ট কিছু কথা আমরা মাথায় রাখবো। সেটা হচ্ছে সম্পদ ও ব্যয়। আমি এইখানে লিখে রাখি কথাগুলা, আমি কথাগুলো এখানে লিখে রাখি। সেটা হচ্ছে সম্পদ ও ব্যয়, সম্পদ ও ব্যয়, সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হবে? বৃদ্ধি
ডেবিট। সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে আমার কি করতে হবে? ডেবিট করতে হবে। আবার আবার খেয়াল করে দেখো, সম্পদ ও ব্যয় হ্রাস পেলে কি করতে হবে? সম্পদ ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। সম্পদ ও ব্যয় হ্রাস পেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আবার আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব, যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা ডেবিট করব। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের একদম সারাংশ বা বেসিক কথাটা। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করে দেখো ভাইয়া, 1 তারিখে আমার পক্ষগুলো কি কি আছে? আমি নগদ পাইছি কত? 2,40,000 টাকা। নগদ এই টাকাটা একটা সম্পদ, নগদ টাকা কি একটা সম্পদ, তাই না? নগদ টাকা সম্পদ। সম্পত্তির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি করতে হয় ভাইয়া? ডেবিট করতে হয়। তাহলে আমরা 1 তারিখের লেনদেনটা এখানে আসি। 1 তারিখের লেনদেনে আমার নগদ টাকা বাড়ছে, তাহলে আমি এখানে বলতে পারি নগদান হিসাব কি হবে ভাইয়া? নগদান হিসাবটা আমার ডেবিট হয়ে যাবে, কারণ আমার নগদ টাকা একটা সম্পদ, সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, এরপরে 56,000 টাকার যন্ত্রপাতি। ভাইয়া যন্ত্রপাতি এইটাও একটা সম্পদ, যন্ত্রপাতি আমার ব্যবসায়ে দেওয়ার ফলে যন্ত্রপাতির পরিমাণও কিন্তু বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে যন্ত্রপাতি হিসাব, তাহলে কি? তাহলে হচ্ছে যন্ত্রপাতি হিসাব, এটাও কি হবে? ডেবিট। ওকে, ভালো কথা। এরপরে সে কি করছে ভাইয়া? এরপরে সে 21,000 টাকার পণ্যদ্রব্য নিছে। কি করছে? 21,000 টাকার পণ্যদ্রব্য। এটা আমার জন্য একটা ব্যয়। পণ্যদ্রব্য এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা ব্যয়। পণ্যদ্রব্য নেওয়ার ফলে আমার ব্যবসায়ে পণ্যদ্রব্য নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। তো পণ্যদ্রব্য নামে তো কোনো হিসাব হয় না, হিসাবটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ক্রয় হিসাব নামে। তাহলে ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব ডেবিট। ওকে, কারণ ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হয়? সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। ভালো কথা, এতটুকু বুঝলাম। এরপরে আমরা আসি, এই সবগুলো জিনিস আমাকে কে দিছে? মালিক দিছে। তাহলে মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় ওইটাকে আমরা বলি মূলধন হিসাব। তাহলে এই হিসাবে আরেকটা পক্ষ আমার আসবে, সেটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। কেন? মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। ওই যে আমি লিখছিলাম, আচ্ছা আহারে এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা এই পাশে লিখি, আমি এইখানটায় লিখি। হ্যাঁ, এইখানটায় লিখি। দেখো, মূলধন আয় ব্যয়, আয় দায় আর হচ্ছে মূলধন। আয় দায় এবং কি? মূলধন, তাই না? এই তিনটার ক্ষেত্রে নিয়ম কি? বৃদ্ধি পাইলে বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হবে, আর হ্রাস পাইলে, আর যদি হচ্ছে হ্রাস পায় তাইলে হচ্ছে ডেবিট করতে হবে। ওকে, তাহলে 1 তারিখের লেনদেনটা আমার হয়ে গেল। চলে যাব আমরা লেনদেন নাম্বার 3 তারিখ। 3 তারিখে কি বলা আছে ভাইয়া? 3 তারিখে বলছে কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় 34,000। আমি কাশেমের কাছ থেকে কিনি আর যার কাছ থেকেই কিনি, আমি কি করছি? পণ্য ক্রয় করছি। ক্রয় করলে ক্রয় হিসাব, ক্রয় একটা ব্যয়, আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে এবং ব্যয় বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করতে হয়, আমি এটাকে করে দিলাম ডেবিট। ব্যয় বৃদ্ধি পাইলে কি করতে হয়? ডেবিট করতে হয়, আমি এটাকে করে দিলাম ডেবিট। এর পাশাপাশি যেহেতু আমি পণ্যটা একজন ব্যক্তির কাছ থেকে কিনছি, দেখো আমি যে কোনো একটা লেনদেন, যে কোনো একটা ট্রানজ্যাকশন করতে পারি 3টা মাধ্যমে। কটা মাধ্যমে? 3টা মাধ্যমে। 3টা মাধ্যম কি কি ভাইয়া? নগদ, ব্যাংক এবং বাকি। যে কোনো ট্রানজ্যাকশন আমরা করলে কি করতে পারি? এই 3টা ভাবে করতে পারি, এই 3টা ভাবে করতে পারি, তাই না? আচ্ছা, এই 3টা ভাবে করার কারণে দেখো আমি কখন বুঝবো যে এই লেনদেনটাকে আমি নগদে করছি, লেনদেনটাকে আমি বাকিতে করছি, নাকি লেনদেনটা আমি ব্যাংকের মাধ্যমে করছি। যখন আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে নগদে, তখন তো নগদেই। যখন আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে বাকিতে, তখন তো বাকিতেই। যখন বলে দিচ্ছে ব্যাংকে বা চেকের মাধ্যমে, তখন তো ব্যাংকে বা চেকের মাধ্যমে। এছাড়াও কোনো কিচ্ছু বলে নাই, শুধু বলল পণ্য ক্রয়, শুধু বলল পণ্য বিক্রয়। কোনো কিছু না বলা মানেই ওইটা নগদ। আবার যদি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম বলা থাকে,
তাহলে ওইটা আবার বাকিতে হয়। যেমন আমার এই প্রশ্নটা একটা ব্যক্তির নাম উল্লেখ করা আছে কাশেমের নিকট থেকে, তাহলে কাশেমের নিকট থেকে কিনছি মানে কি আমার এখানে পাওনাদার হিসাব, পাওনাদার কাশেম হিসাব ক্রেডিট, পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ বাড়বে সেটা কি হবে ক্রেডিট হবে। পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ বাড়বে তাহলে সেটা কি হবে ক্রেডিট হবে। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 7, লেনদেন নাম্বার 7 বলা আছে দোকান ভাড়া প্রদান। ভাইয়া 7 নম্বরে কি বলছে ভাইয়া? 7 নম্বরে বলেছে দোকান ভাড়া প্রদান 6500 টাকা, দোকান ভাড়া প্রদান, তাই না? তাহলে দোকান ভাড়া, ভাড়া একটা ব্যয়, আমার ভাড়া নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ ভাড়া দেওয়ার ফলে আমার ভাড়া নামের ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইলে সেটাকে আমি ডেবিট করে দেই, ব্যয় বৃদ্ধি পাইলে সেটাকে আমরা ডেবিট করে দেই, এবং ভাড়া দেওয়ার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমলে সেটাকে ক্রেডিট করতে হয়, এজন্য দেখো আমরা এটাকে ক্রেডিট করে দিছি। কথা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে কয় তারিখ ভাইয়া? এরপরে হচ্ছে আমাদের 10 তারিখের লেনদেন। 10 তারিখে কি বলা আছে? নগদে পণ্য বিক্রয়। ভাইয়া আমি যদি পণ্য বিক্রি করে আমি নগদ টাকা যদি পাই, নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা পাওয়া মানে আমার নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পাওয়া, এবং সম্পত্তি বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করতে হয়, এজন্য আমরা নগদান হিসাব লিখবো ডেবিট। নগদান হিসাব লিখবো কি ডেবিট। এরপরে দেখো ভাই আমার নগদ টাকা বাড়ছে, কেন বাড়ছে? নগদ টাকা বাড়ছে আমরা পণ্য বিক্রয় করছি বলে, তাহলে বিক্রয় এটা একটা আয়, বিক্রয় হিসাব এটা একটা আয়, এবং আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে সেটাকে আসলে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা এটাকে কি করে দিব? এটাকে আমরা ক্রেডিট করে দিব। কি করে দিব ভাইয়া? ক্রেডিট করে দিব, তাই না? তাহলে একটু যদি খেয়াল করি আমরা, আমাদের প্রশ্নে আমাদেরকে বলেছিল ভাইয়া তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি হচ্ছে শুধুমাত্র 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ এবং 10 তারিখের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। আমরা 1 তারিখের লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট আমরা বের করেছি। কিন্তু আমরা 3 তারিখে বের করেছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, আমরা এই জায়গা থেকে আলোচনা করে বের করেছি। আমাদের 6 তারিখের লেনদেনটা আসবে না, কারণ 6 তারিখের কথা আমাদেরকে বলে নাই। আমাদের 7 তারিখের লেনদেনে আসবে দোকান ভাড়া প্রদান, আমরা ভাড়া হিসাব এখানে লিখেছি দেখো ডেবিট, এবং নগদান হিসাব এখানে লিখেছি ক্রেডিট। কিভাবে? আমরা চিন্তা করে আলোচনা করে লিখেছি, তাই না? এরপরে দেখো আমাদের 10 তারিখের লেনদেনের কথা বলছে। 10 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে বলে নগদান হিসাব ডেবিট লিখছি, বিক্রয় নামের আয় বৃদ্ধি পায় বলে আমরা এখানে বিক্রয় হিসাবকে ক্রেডিট লিখছি। তার মানে যতগুলো হিসাব আমাদেরকে বলছে আমরা সবগুলো হিসাবেরই ডেবিট ক্রেডিট লিখছি। আমাদেরকে এই 17 তারিখেরটা করতে বলে নাই, 19 তারিখেরটা করতে বলে নাই, 21 তারিখেরটা করতে বলে নাই, 28 তারিখেরটা করতে বলে নাই, এই জন্য এই তারিখের লেনদেনগুলো আমরা সমাধান করি নাই, আমরা কিন্তু বাকি সবগুলো লেনদেনই সমাধান করেছি। তাহলে দেখো এখন আমরা একটু তোমাদেরকে অ্যান্সারটা দেখাই। আমরা বিস্তারিত আলোচনা করছি, যতভাবে বোঝানো দরকার তোমাকে বুঝাইছি ভাই। এখন আমরা চলে যাই যে আমাদের সমাধানটা কিভাবে করা আছে। ভাইয়া দেখো সমাধানটার দিকে দেখো, তুমি জাস্ট সমাধানটার দিকে দেখো। নগদান হিসাব ডেবিট ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, ক্রয় ডেবিট, মূলধন ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা এতক্ষণ যে জিনিসটা আলোচনা করছি ওই জিনিসটাই আসলে তোমার এখানে উত্তরে দেওয়া আছে। এন্ড এই অ্যান্সার শিট তো তুমি তোমার বইতে পাচ্ছই। আমি আমার মতো করে যত সহজে তোমার কাছে প্রশ্নটা উপস্থাপন করা যায় আমি সেটা তোমাদেরকে করে দিয়েছি, তাই না? ওকে, তাহলে এখন চলো আমরা চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার গতে। গ নাম্বার প্রশ্নে আমাদের একটা হিসাব সমীকরণের অঙ্ক করতে হবে, তাই না? আচ্ছা, হিসাব সমীকরণ আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটা করা আমাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। আমরা আগে প্রশ্নটায় যাই। আচ্ছা, প্রশ্নে কি বলছে ভাইয়া?
আমাদের প্রশ্নে আমাদেরকে বলেছে যে হিসাব সমীকরণের উপর মার্চের 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলোর প্রভাব ছকের মাধ্যমে দেখাও। তাহলে কত ভাইয়া? 6, 17, 19, 28 এই লেনদেনগুলোর কি করতে বলছে? হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে, তাই না? আচ্ছা, 6 নম্বর বলছে জাহিদের নিকট বিস্কিট বিক্রয় করেন। এই কি বলছে? বলছে জাহিদের নিকট আমি কি করছি ভাইয়া? বিস্কিট বিক্রি করছি। জাহিদের নিকট বিস্কিট বিক্রি করছি, তাই না? আচ্ছা, জাহিদের নিকট যদি আমি বিস্কিট বিক্রি করে থাকি তাইলে এটা জাবেদাটা কি? জাবেদা না মানে হিসাবের দুইটা পক্ষ কি কি? একটা হচ্ছে জাহিদের নিকট বিক্রি করছে, এই যে বিক্রয়ের সময় একজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, তার মানে বিক্রিটা হয়েছে বাকিতে। তাইলে এখানে একটা হিসাব আমরা পাই হচ্ছে দেনাদার, দেনাদার জাহিদ, জাহিদ হিসাব, সম্পত্তি বৃদ্ধি পাইছে তাহলে ডেবিট। আবার আরেকটা হিসাব আমি পাই হচ্ছে বিক্রয় হিসাব। কি হিসাব? বিক্রয় হিসাব, ক্রেডিট। ওকে, তাহলে এই জায়গায় আমার দুইটা ঘটনা ঘটতেছে। এক, দেনাদার জাহিদ নামের সম্পত্তি বাড়তেছে, আরেকটা বিক্রয় নামের আয়ের পরিমাণ বাড়তেছে। ভাই আমরা কি জানি? যদি আমার আয়ের পরিমাণ বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে লেনদেনটার প্রভাব হবে একবার এই দেনাদার নামের সম্পত্তি বাড়বে, আরেকবার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু এই লেনদেনের একটা প্রভাব আমার মালিকানা সত্ত্বের ঘরে পড়ছে, মালিকানা সত্ত্বের ঘরে কোনো লেনদেনের প্রভাব পড়লে ওইটার একটা মন্তব্য লিখতে হয়। আমরা এই যে মন্তব্য লিখে দিলাম আয়, মন্তব্য লিখে দিলাম কি? এটা একটা আয়, তাই না? আচ্ছা, এরপরের লেনদেনটা আমরা দেখি। এরপরে কত লেনদেন? 17 তারিখ নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। আচ্ছা, নগদে পণ্য ক্রয় হলে কি ভাইয়া? এটা হচ্ছে আমার একবার ক্রয় হিসাব, ডেবিট। আর কি নগদে যেহেতু কিনছে তাহলে নগদান হিসাব, নগদান হিসাব, ক্রেডিট, নগদান হিসাব, ক্রেডিট। তাহলে এই যে আমি যে পণ্যটা ক্রয় করলাম, ক্রয় করার ফলে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে, আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। এবং আমরা সবাই কি জানি? ব্যয় এবং উত্তোলন বাড়লে আমার প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যায়। ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। তাহলে এখানে আমার কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যাবে। পাশাপাশি এই যে যে নগদান ক্রেডিট, তার মানে আমার নগদ টাকা কমে গেছে, আমার নগদ নামের সম্পত্তিটাও কমাইতে হবে। তাহলে দেখো ভাইয়া, আমরা এখানে নগদ নামের সম্পত্তিটা মাইনাস করছি, আবার যেহেতু মালিকানা সত্ত্ব কমে গেছে, এই যে দেখো আমরা মালিকানা সত্ত্বটাও কমাইছি। মালিকানা সত্ত্বের ঘরে লেনদেনের প্রভাব পড়লে একটা কারণ লিখতে হয়। আমি কারণ লিখেছি খরচ, তুমি চাইলে লিখতে পারতা পণ্য ক্রয়, যে কোনো একটা কিছু লিখে দিলেই হইতো। ব্যালেন্স নামানোটা আমি বোঝাচ্ছি না, তার কারণ আই থিঙ্ক তোমরা ব্যালেন্স নামানোটা বোঝাচ্ছ। আমি একটা অঙ্কে বুঝাই দেই। দেখো ভাইয়া, এই জায়গায় আমার কোনো কিছু নাই, তাহলে -5,000 আছে, -5,000ই হবে। এই 15,000 যোগ করে, আগেও 15,000 ছিল, আর কিছু নাই, যোগ করলেও কত? 15,000। মালিকানা সত্ত্ব আগে ছিল 15,000, যোগ করে 15,000 নাম ছিল। এরপরে আবার যদি 5,000 টাকা বাদ দিই তাহলে এখন থাকবে কত? 10,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝি। এরপরে আমরা চলে যাব, এরপরে হচ্ছে আমাদের 19 নাম্বার, কেক বিক্রয় 6,000 টাকা। ভাইয়া কেক বিক্রয় কিভাবে করছি? নগদে, ব্যাংকে, বাকিতে, কোনো কিছু বলে নাই। তার মানে আমি ধরেই নিচ্ছি আমি কেকটা বিক্রি করছি নগদে। তাহলে নগদান হিসাব, ডেবিট। আর কি হবে? বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ক্রেডিট, বিক্রয় হিসাব, ক্রেডিট, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমি দেখি যে আমার লেনদেনের প্রভাবটা কি হয়, আমার নগদ নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। নগদ নামের কি বাড়ে ভাইয়া? নগদ নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। এর পাশাপাশি কি হয়? বিক্রয় নামের আয়ের পরিমাণটা বাড়ে। বিক্রয় নামে কিসের পরিমাণ বাড়ে? আয়ের পরিমাণ বাড়ে। এবং যদি আমার আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, তাই না? তাহলে দেখো ভাইয়া, এটার প্রভাবটা কি হবে? নগদ বাড়বে 6,000 টাকা, যেহেতু বিক্রয় একটা আয়, আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। এই যে দেখো, মালিকানা সত্ত্ব বাড়বে কত টাকা? 6,000 টাকা। তাহলে এটা একটা আয়, আমি একটা মন্তব্য লিখে দিলাম, এটা একটা আয়, তাই না? আচ্ছা,
তাহলে এখন দেখো তবে আমি কি ব্যালেন্সটা নামাইতে পারি কিনা, ব্যালেন্সটা নামাইতে পারি কিনা। -৫,০০০ প্লাস ৬,০০০ করলে এখানে আসবে কত, আসবে হচ্ছে ১,০০০। এখানে আমার ছিল ১৫,০০০, এখানে আমার আসবে কত ১৫,০০০। এখানে আমার ১০,০০০ আর যোগ হচ্ছে ৬,০০০, যোগ করলে কত আসবে ভাইয়া, যোগ করলে আমার আসবে হচ্ছে ১৬,০০০ টাকা। আমি লিখলাম এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছো। এর পরের লেনদেনটা আমরা দেখব। এরপরে হচ্ছে ২৮ তারিখের লেনদেনে বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে নেন ৪,৫০০ টাকা। মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে নিছে কত টাকা, ব্যবসায় থেকে নিছে সে ৪,৫০০ টাকা। ব্যবসায় থেকে সে নিছে ৪,৫০০ টাকা। তাহলে এই যে ব্যবসায় থেকে সে ৪,৫০০ টাকা নিয়ে গেছে, মালিক যদি ব্যবসায় থেকে কোনো টাকা পয়সা বা কোনো সুবিধা নেয়, সেটা হচ্ছে আমাদের জন্য উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, লিখে দিলাম ডেবিট। মালিক ব্যবসায় থেকে কি নিছে, নিজ প্রয়োজনে নিছে, টাকা নিছে, নগদ টাকা। তাহলে নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে হিসাব সমীকরণের মূল প্রভাবটা কি পড়তেছে, এখানে হিসাব সমীকরণের প্রভাবটা পড়বে হচ্ছে এটা যে আমার উত্তোলন হিসাব বৃদ্ধি পাইছে, উত্তোলন ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, আমার মালিকানা সত্ত্বটা কমাইতে হবে, এবং নগদ টাকার পরিমাণ ক্রেডিট আছে, তার মানে নগদ টাকাও আমার কমে গেছে, তাই না। তাহলে ভাইয়া এই জায়গার কাহিনী কি, কাহিনী হচ্ছে এই যে দেখো, একবার নগদ টাকা কমবে, আরেকবার আমার মালিকানা সত্ত্ব কমবে, তাই না। আচ্ছা, যেহেতু মালিকানা সত্ত্বের ঘরে লেনদেনের প্রভাব পড়ছে, আমাকে মন্তব্য লিখতে হবে। ভাইয়া মনে রাখবা, আমরা মন্তব্য তখনই লিখব যখন কোনো একটা লেনদেনের প্রভাব আমার মালিকানা সত্ত্বের ঘরে পড়বে, যখন কোনো একটা লেনদেনের প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়বে। বোঝা গেছে আমার কথা ভাই, বুঝতে পারছি কিনা বললো। তাহলে এখন একটু যোগ বিয়োগ করি। -১,০০০ টাকা থেকে আমি যদি ৪,৫০০ টাকা বাদ দিতে চাই, ১,০০০ টাকা থেকে আমি ৪,৫০০ টাকা বাদ দিতে চাই, তাহলে কত আসবে ভাইয়া, আসবে হচ্ছে -৩,৫০০ টাকা। ১৫,০০০ ছিল, এখানে আমার কি হবে ১৫,০০০ই হবে। ১৬,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকা আমি বাদ দিব, তাহলে থাকবে কত ১১,৫০০ টাকা। এখন যদি আমরা যোগ করি -৩,৫০০ যোগ ১৫,০০০ যোগ করলে থাকবে হচ্ছে ১১,৫০০। আর আমার এই অঙ্কে দায়ের পরিমাণ 0, দায় নাই কোনো, তাহলে মালিকানা সত্ত্ব যেটা আছে ওইটাই যোগ করে দিব ১১,৫০০ টাকা। তাহলে ভাই কি হবে, জনাব খুশি এর ব্যবসায়ে ২০১৪ সালের হিসাব সমীকরণের সম্পদ পাশের উদ্ধৃত্ত ১১,৫০০, মালিকানা সত্ত্বের পাশের উদ্ধৃত্ত ১১,৫০০ টাকা, ১১,৫০০ টাকা। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু খুবই সুন্দরভাবে, খুবই সাবলীলভাবে আমাদের যে ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশন রয়েছে, সেই রোড টু মিশন 100 সাজেশনের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের সাজেশনের যেই অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের ৩ নম্বর সৃজনশীলটা আমরা পূর্ণাঙ্গভাবে সমাধান করেছি। আমরা ঠিক এভাবেই আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা প্রশ্ন সমাধান করব। তোমরা যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই, তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ এই একটা বই তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।